নমস্কার বন্ধুরা, ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের সবাইকে এক মনোমুগ্ধকর মন আর চোখ জুড়িয়ে যাওয়া কাঞ্চনজঙ্ঘার এক প্রভাতী সৌন্দর্যের সাক্ষ্য রেখে হিমালয় রেঞ্জের কোলে ছোট্ট একটা গ্রাম পেলিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 26শে অক্টোবর 2025, অর্থাৎ শারদীয়ার চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমার সকাল আজ শুরু করলাম আপনাদের সাথে। আর এখন ঘড়িতে প্রায় 5টা বাজে, আর পর্দা সরিয়ে জানলা খুলতেই দেখি কিনা মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘার উঁকি দিচ্ছে। আর চতুর্দিকে নিশ্ছিদ্র নিস্তব্ধতার মধ্যে সমস্ত পাহাড়গুলোকে যেন পাখিদের কলকাকলি ঘিরে রেখেছে। আশা করি তোমরাও শুনতে পাচ্ছ। এ যেন এক নৈসর্গিক দৃশ্য, শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করতে হয়। আর সূর্যের রক্তিম আভা যখন পর্বতের শিখরগুলোতে পড়ছিল, তখন যেন এক অদ্ভুত সুন্দর রূপ ধারণ করেছিল প্রত্যেকটা পর্বত। আর মেঘের আনাগোনা থাকলেও আমরা কিন্তু সেদিন স্লিপিং বুদ্ধা ভালোই দেখতে পেয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘার অমন সুন্দর রূপ দেখার পরে স্বভাবতই মনটা বেশ আনন্দে ভরে উঠেছিল। তারপর আমি সকালবেলাতে পায়ে হেঁটে আমাদের হোটেলের আশেপাশের দিকটা একটুখানি দেখতে বেরিয়েছিলাম। পাহাড়ে আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে রাস্তার চারদিকে যে বিভিন্ন রঙের ফুল ফুটে থাকে, কত অযত্নে কত সুন্দর ফুল ফুটে থাকে। আর আমরা এত যত্ন করেও ফুল ফোটাতে পারি না যেন গাছে একটাও। আর দেখো, আপার পেলিংয়ে এখনো পর্যন্ত কত বড় বড় হোটেল তৈরি করার কাজ চলছে। আর এই দিনটাও ছিল কিন্তু বেশ রোদ ঝলমলে দিন একটা, সেই জন্যই কিন্তু আমরা খুব ভালো মতোই স্লিপিং বুদ্ধা আর কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। চলো বন্ধুরা, এবার আমি রেডি হয়ে গেছি। এবার শুধু ব্রেকফাস্ট করে আমাদের বেরোনোর পালা। আর আমরা কিন্তু শুধুই লজিং নিয়েছিলাম, ফুডিং কিন্তু নিইনি। আমরা ওখানে অর্ডার দিয়ে দিলে ওরা সেই অনুযায়ী খাবার তৈরি করে দিচ্ছিল। আজ আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম পুরি আর ছোলার ডাল। তারপর প্রায় 9টা 30 নাগাদ আমরা সাইট সিনে বেরিয়েছিলাম। আর সেদিন আমরা স্কাই ওয়াক কিন্তু করিনি। এইটা আমরা ঢুকছি মিডল পেলিংয়ে। মিডল পেলিং ক্রস করে আমরা যাব প্রথম খেচিপেড়ি লেকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা কমই ছিল। আমাদের যাবার পথে এক ফুটবল খেলার মাঠও পড়েছিল। আর এবারে ঘোরার পথে ছোট বড় কত যে অগণিত ঝর্ণা দেখেছিলাম আমরা সাউথ আর ওয়েস্ট সিকিম জুড়ে, তার গুণে মনে হয় শেষ করতে পারবো না। এই ঝর্ণাটাই দেখো, কি বড় ঝর্ণা, কিন্তু এই ঝর্ণার কোনো নাম নেই, এক নাম না জানা ঝর্ণা। এই লোহার ব্রিজটা ক্রস করে আমরা চলেছি খেচিপেড়ি লেকের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা ড্রাইভার দাদাকে ছাঙ্গে জলপ্রপাত সম্পর্কে জিজ্ঞাসা করাতে দাদা বলল যে ওইটা একদম উল্টো রুট, অর্থাৎ ডেন্টাম রোডে যেতে হবে। আর সেখানে যেতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ পে করতে হবে। তাতেও আমরা রাজি হলেও সেদিনকে কিন্তু ডেন্টাম রোড বন্ধ থাকায় আমরা আর ছাঙ্গে জলপ্রপাত যেতে পারিনি। এরপর আমরা এলাম আমাদের প্রথম গন্তব্যস্থল, অর্থাৎ খেচিপেড়ি লেকে। এখানে 20 টাকা পার্কিং আর 30 টাকা করে পার হেড টিকিট। আর এই হলো খেচিপেড়ি লেক যাওয়ার রাস্তা। ঢুকতেই দেখি গেট কিপার বসে আছে। আর এই দিকটাতে রয়েছে মাছগুলো, আর এই দিকটাতে রয়েছে এই যে এটা মনাস্ট্রি প্রেয়ার হুইল, একটা বড় প্রেয়ার হুইল রয়েছে, আর এর পেছনেই রয়েছে মনাস্ট্রি। এবার চলো তোমাদেরকে মাছগুলোকে দেখাই। এখানে যে কত রকমের আর কত বড় বড় মাছ আছে কে জানে। তবে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম পেলিংয়ে আসা। আজ থেকে 7-8 বছর আগে যখন আমি পেলিংয়ে গেছিলাম, মাছগুলো কিন্তু এত কাছে ছিল না। অনেকটা হেঁটে গিয়ে ঠিক লেকেই কিন্তু আমরা মাছগুলোকে দেখতে পেয়েছিলাম। কিন্তু এখন দেখছি খেচিপেড়ি লেকের প্রবেশদ্বারের ঠিক পাশেই লেকেরই একটা অংশে এই মাছগুলোর রাখার ব্যবস্থা করা হয়েছে। এরপর মাছগুলোকে দেখে আমরা ধীরে ধীরে এই পথ ধরে খেচিপেড়ি লেকের দিকে যেতে শুরু করলাম। আর ওয়েস্ট সিকিমে অবস্থিত এই খেচিপেড়ি লেক হলো সিকিমবাসীদের কাছে এক অতি পবিত্র লেক। কথিত আছে এই লেকের কাছে যে যা মানত করে তাই নাকি তার পূরণ হয়, অর্থাৎ এই লেক হলো ইচ্ছা পূরণের লেক। এই খেচিপেড়ি লেকের মূল নাম হলো খা চোট পালরি, অর্থাৎ পদ্ম সম্ভবের স্বর্গ। আর এই লেক বৌদ্ধ আর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অতি পবিত্র তীর্থস্থান। গুরু পদ্মসম্ভবের নাম অনুযায়ী কিন্তু এই লেকের নামকরণ হয়েছে। আর এই দেখো, এখানে
কত মানুষ তার উইশ পূরণের জন্য ইটের ওপর ইট সাজিয়ে রেখে গেছে। আর চতুর্দিকটা দেখো পবিত্র পতাকায় বেষ্টিত। আমরা খেচিপেড়ি লেকে গিয়ে দেখি লেকের সংস্কারের কাজ চলছে, অর্থাৎ নতুনভাবে খেচিপেড়ি লেকটাকে সাজানো হচ্ছে। আর এখানটা পুরো প্রেয়ার হুইল বসবে। আর ওই হলো ইচ্ছা পূরণের লেক, অর্থাৎ খেচিপেড়ি লেক। গতবারে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা লেক পর্যন্ত গিয়েছিলাম, তখন কিন্তু যাওয়ার রাস্তা ছিল, কিন্তু এবারে গিয়ে দেখছি লেক পর্যন্ত যাবার কিন্তু কোনো রাস্তাই নেই, অর্থাৎ নতুন করেই তৈরি হচ্ছে পুরো লেকটাকে। আর এই হলো গুরু পদ্ম সম্ভবের মূর্তি। আর এই যে প্রেয়ার হুইল ঘুরিয়ে আমরা কিছু উইশও করেছি। এই দেওয়ালের পেছন দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে পাহাড়ের ওপর পর্যন্ত। আর সেখান থেকে কিন্তু খেচিপেড়ি লেকটার ভিউ আরও নাকি সুন্দর দেখা যায়, মানে ফুল ভিউ দেখা যায় ওপর থেকে। কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য আমরা অতটা উঠতে পারিনি। তবে যারা ওপরে যেতে চাও তারা কিন্তু অবশ্যই জলের বোতল ক্যারি করো সঙ্গে, কারণ উচ্চতা কিন্তু অনেকটাই। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের সেকেন্ড সাইট সিন, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ফলসের ওখানে। আর খেচিপেড়ি লেকে কিন্তু ট্যুরিস্টের জন্য পে অ্যান্ড ইউজ তৈরি করা হয়েছে। আর এইটা হচ্ছে লামাদের থাকার জায়গা। এই মোনাস্ট্রির ভেতরেই ওদের থাকারও ব্যবস্থা রয়েছে। আর খেচিপেড়ি লেক থেকে বেরিয়েই সামনেই পার্কিং আর সারি বেঁধে দোকান তৈরি করা হচ্ছে, যাতে টুরিস্ট স্পট হিসাবে খেচিপেড়ি লেক আরো সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠে টুরিস্টদের কাছে। এরপর আমরা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে যাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘা ফলসের রাস্তা কিন্তু বেশ খারাপ, আর খেচিপেড়ি লেক থেকে কিন্তু ডিস্টেন্সও অনেকটা। আর এই যে আমরা দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা ফলসে চলে এলাম। আর কাঞ্চনজঙ্ঘা ফলস অবধি যেতে গিয়ে আমাদের কিন্তু আরও একটা ফলসকে অতিক্রম করতে হয়েছে। আর এখানেই সমস্ত গাড়ির কাঁচও কিন্তু পরিষ্কার হয়ে যায় ধুয়ে এই ফলসটার জলে। এই যে সব টুরিস্টদের গাড়ি এখানে লাগানো রয়েছে। আর এই যে এবার আমরা নামবো কাঞ্চনজঙ্ঘা ফলসে। আর এই দিকটা দিয়ে বেরিয়ে গেলে ইয়কসাম। আর এই হলো সেই জলপ্রপাত যা সিকিমের টুরিস্টদের কাছে এক অত্যন্ত আকর্ষণীয় ওয়াটারফলস। সত্যি এই ফলস দেখে যেন চোখ জুড়িয়ে গেল। বছরের অন্যান্য সময়ে এই জলপ্রপাতের সৌন্দর্য দেখে পর্যটকরা অভিভূত তো হয়ই, আর এখন এই জলপ্রপাত বর্ষার জলে স্নাত হয়ে আরও যেন সুন্দর রূপ ধারণ করেছে। আর ওই যে ওই ঘরটা দেখেছো, জিপ লাইনের অ্যাডভেঞ্চার করানো হয়, যদিও এখন কিন্তু বন্ধ আছে দেখলাম। শুধু একবার দেখুন জলস্রোত কি প্রচণ্ড বেগে ওপর থেকে নিচে পড়ছে। প্রায় 100 ফিট উচ্চতা থেকে কিন্তু এই জলস্রোত পড়ছে। কাঞ্চনজঙ্ঘার হিমবাহ গলে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে বলেই এই জলপ্রপাতের নাম কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। এটা অনেকেই মত পোষণ করেছে। বিপুল পরিমাণ জলস্রোত নিচে পড়ার সঙ্গে সঙ্গে এমন একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, আপনি হালকা হলেও ভিজে যাবেন। এবার যে সিঁড়িটা দেখিয়েছিলাম সেই সিঁড়ি দিয়ে ওপরে এসে দেখি অনেক লোক এই কাঠের সাঁকোটা দিয়ে ওইদিকে যাচ্ছে, কিন্তু জলস্রোত এত মারাত্মকভাবে প্রবাহিত হচ্ছে যে আর যেহেতু বর্ষাকাল সেহেতু কাঠের সাঁকোটাকে পার করে ওপারে যাওয়ার মনের ক্ষমতা আমার কিন্তু আর হলো না। দেখুন শুধু জলস্রোত। তারপর কাঞ্চনজঙ্ঘা ফলসের ওখানে আমরা কিছু ফটো সেশন করে বেরিয়ে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। আর অরেঞ্জ গার্ডেনে আমাদের পার হেড 30 টাকা করে টিকিট পড়েছিল। এই যে অরেঞ্জ গার্ডেন শুরু হলো, এই রাস্তা ধরে তোমাদের নিচে নেমে যেতে হবে। আর অরেঞ্জ গার্ডেনে ঢুকে দেখি চতুর্দিকে অরেঞ্জ গাছে ভর্তি। আর অরেঞ্জ গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু কমলা লেবুতে ভরে রয়েছে, সবই এখন কাঁচা অবস্থায় রয়েছে। ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু এই লেবুগুলো একদম অরেঞ্জ কালার হয়ে যাবে, তখন বাগানের রূপই আলাদা হবে। আর এইখানে একটা হোটেলও তৈরি হচ্ছে অরেঞ্জ গার্ডেনের ভেতরই। আর ভেতরে কিন্তু একটা ক্যাফেটেরিয়া মতো রয়েছে, দোকানপাট সবই রয়েছে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তবেই কিন্তু তোমরা রিম্বি নদীতে যেতে পারবে। আর এত কাঁচা কাঁচা কমলা লেবুর মধ্যে হঠাৎই চোখে পড়লো একটা কমলা লেবু পেকে গেছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি।
আর এখানে লেখা আছে বড় বড় ভাবে, এই বাগানে ফুল আর ফল তুললে কিন্তু 500 টাকা ফাইন হবে। যাই হোক, আমরা যখন অরেঞ্জ গার্ডেনে গেছিলাম তখন এত গরম পেয়েছিলাম, প্রচন্ড রোদ্দুর উঠেছিল সেদিনকে। আর এই যে ক্যাফেটেরিয়াটা বলছিলাম না, এইটা দেখো কি সুন্দর সাজানো রয়েছে। আর এই পথ ধরে নিচে নেমে গেলেই পেয়ে যাবে রিম্বি নদী। দেখো কি সবুজ জলটা, কি ভালো লাগছে নদীটা। রিম্বি জলপ্রপাত থেকে সৃষ্টি হয়ে স্রোতস্বিনী রিম্বি নদী নিজের আপন গতিতে আপন লয়ে এগিয়ে চলেছে। বেশ কিছুক্ষণ রিম্বি নদীর পাশে দাঁড়িয়ে থেকে এই খরস্রোতা নদীর প্রবাহ দেখতে দেখতে কতটা সময় যে কেটে গেছিল বুঝতেও পারিনি। আরও একটা কথা বলে দিই, আমরা কিন্তু যে সময় গিয়েছিলাম সেই সময় জলস্রোত এত বেশি ছিল যে ওখানকার স্থানীয় অধিবাসীরা আমাদের কিন্তু নদীর একদম কাছে যেতে দেয়নি। ওখানকার স্থানীয় অধিবাসীরা কিন্তু দেখো এই যে মাছ ধরতে যাচ্ছে, কারণ তারা সেই জায়গা সম্পর্কে ওয়াকিবহাল, যেটা আমরা কিন্তু নয়। কারণ পর্যটকরা ঘুরতে যায় আর সেখানে যদি কোনো অঘটন ঘটে যায় সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। তাই স্থানীয় অধিবাসীরা কিন্তু আমাদের ভালোর জন্যই বারণ করে দেয়। এরপর আমরা একেবারে আমাদের হোটেলে ফিরেছিলাম আর রাস্তাতেই রিম্বি জলপ্রপাতও দেখে নিয়েছিলাম গাড়ি থেকেই। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।